নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বিকাশবাবুকে কেন বিনাশ রঞ্জন বলে অভিহিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মূল কারণ এই সরকারের বিনাশটা ডেকে আনবেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যই। যতই তিনি চাকরি খেকো বলে অভিহিত করুন না কেন, কেন বিকাশবাবু আজকে এই তৃণমূল সরকারের মাথা ব্যথার কারণ তার বক্তব্য থেকেই স্পষ্ট। যে বক্তব্য এখানে রাখলেন সেই বক্তব্যটা স্কিপ না করে একটু শুনবেন, এবং সেই বক্তব্যের মধ্যে বা তার গূঢ় অর্থ কতটা তৃণমূলীদের বোধগম্য হবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ এই তৃণমূল দলটা কিন্তু অশিক্ষিতদের ভিড়ে সমৃদ্ধ হয়েছে। বিকাশবাবু সে কথাই বলছেন এখানে। পুরো সম্পূর্ণ বক্তব্যটা শুনুন, শুনলে বুঝবেন যে এই তৃণমূল সরকারের বিনাশের কেন তিনি প্রধান কারণ। আসলে প্রতিদিন প্রত্যেকটা জায়গায় যেভাবে অরাজক পরিস্থিতি চলছে সেটাকে আদালতের সাহায্যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই বিকাশ রঞ্জন এবং তার টিম। শুনুন, কথা না বাড়িয়ে। জনগণের টাকায় পুজো করা নয়, সরকারের দায়িত্ব জনগণের টাকায় দুর্গোৎসবে ক্লাবগুলোকে টাকা দেওয়া নয়। সরকার দায়িত্ব দিচ্ছে তুমি স্কুলে যাবে, আর শিক্ষিত যুবকদের বললেন তুমি কেন ভাই অন্যান্য জায়গায় দৌড়চ্ছ ব্যাংকের কেরানি কিংবা সরকারি দপ্তরে কেরানি হওয়ার জন্য? তুমি তো লেখাপড়া শিখেছো। বিদ্যা দদাতি বিনয়ং, এবং বিদ্যা সবসময় অন্য মানুষকে অনুপ্রাণিত করে। যাও, তোমার বেঁচে থাকবার জন্য সম্মানজনক বেতন আমরা দেব। এবং এমন হলো আর সরকারি দপ্তরে ব্যাংকে কেউ দরখাস্ত না করে স্কুলের মাস্টারমশাই দরখাস্ত করছে। কি করুণ অবস্থা জানেন? আমি দীর্ঘক্ষণ নেব না। এই যে এত লোকের চাকরি গেল কেন? যে সরকার পরিকল্পিত দুর্নীতি করেছে, পরিকল্পিত। মমতার মন্ত্রিসভার সিদ্ধান্ত যে চাকরি বিক্রি করতে হবে। কেন বিক্রি করতে হবে? কেন? তৃণমূল যারা করে তাদের মধ্যে তো যোগ্য শিক্ষিত মানুষ নেই। আমি জোর গলায় বলছি, তৃণমূলীরা আমাকে আক্রমণ করতে পারেন, করুন, 5টা বোমা ছুটতে পারেন, ছুড়ুন, কিন্তু আপনাদের মধ্যে মেধা ভিত্তিক নির্বাচিত হওয়ার মানুষ ছিল না। তাই মমতা বললেন টাকা দাও, চাকরি নাও। কেন? যে দেশে, যে বাংলার মাটিতে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ জন্মায়, সেখানে আমাকে শিক্ষার জন্য যদি জ্যোতিবাবু সুযোগ করে দিয়ে থাকেন, বামফ্রন্ট সুযোগ করে দিয়ে থাকেন যে মেধা ভিত্তিক নিয়োগ হবে এবং বেতনটা সম্মানজনক। পিএইচডি, আমাকে একজন বলছেন স্যার আমি পিএইচডি করেছিলাম, আমি কেন্দ্রীয় সংস্থায় কাজ করতাম, আমি চাকরি ছেড়ে শিক্ষকতার কাজ নিয়েছি, স্যার আমার কি হবে? আমি বলি ভাই, দুর্নীতির সঙ্গে সহবাস করলে, দুর্নীতিবাজের রাজনীতির সঙ্গে সহানুভূতি দেখালে দুর্ভাগ্যজনক ভাবে তোমাদেরও বিপদে পড়তে হবে। তাই বিপদে পড়েছ। এর বিরুদ্ধে লড়াই যারা করেছেন স্বাধীনতা উত্তরকালে, স্বাধীনতা পূর্বকালে যদি ক্ষুদিরাম হয়ে থাকে, স্বাধীনতা উত্তরকালে মৃত্যুঞ্জয় হয়েছে, তাদের আমাদের স্মরণ করতে হবে। স্মরণ করতে হবে তাদের আত্মত্যাগ, আত্মবলিদানের ঐতিহ্যকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই তো আমরা মানুষ, তারা আর মানুষ নই। যখন মাস্টারদা সূর্য সেন তিনি একটি গ্রামে লুকিয়ে আছেন, একজন প্রতিবেশী টাকার লোভে মাস্টারদা সূর্য সেনকে ধরিয়ে দিলেন। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল মাস্টারদাকে। আরেকজন গ্রামবাসী বললেন কে ধরিয়ে দিয়েছে? ওই নেত্র সেন বলে একজন। তিনি খেতে বসেছেন, তার স্ত্রী তাকে খাবার দিচ্ছেন, ওই গ্রামের মানুষ এসে এক কোপে তার গলাটা উড়িয়ে দিলেন। বিশ্বাসঘাতকের থাকার জায়গা নেই। পুলিশ, ইংরেজ পুলিশ অনেক চেষ্টা করেও ওই নেত্র সেনের স্ত্রীর মুখ থেকে কথা স্বীকার করাতে পারেননি যে তাকে খুন করা হয়েছে, এবং খুন করেছেন যাকে তাকে আমি চিনি, কিন্তু তার খুনের কাজটাকে আমি সমর্থন করি। যে এত বড় দেশদ্রোহী, এত বড় দেশপ্রেমিক নেতাকে ধরিয়ে দেয় পুলিশের হাতে, তার খুনি দেশপ্রেমিক, দেশদ্রোহী নয়। সব খুনকেই এক নিক্তিতে মাপা যায় না। সেই দৃষ্টান্ত আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলেছি। আজকে পশ্চিমবঙ্গ, আজকে গোটা ভারতবর্ষ বিপদের মুখে। ধরুন আজকে পহেলগাঁও হয়েছে, আমি জানি আপনাদের অনেকের মনের মধ্যে সুরসুরি হচ্ছে। আমি অল পার্টি মিটিংয়ে বলেছিলাম পুলওয়ামা যে হলো সেটাও একটা নির্বাচনের আগে হলো।
পুলওয়ামার তদন্তের কি পরিণতি? কেন পুলওয়ামা হলো? কে আরডিএক্স দিল? কোথা থেকে আরডিএক্স এলো? কেন আমার 50 জন সিআরপি মারা গেল? আপনারা কোনো জবাব দিতে পারবেন? যোগ্য জবাব আছে? দিচ্ছেন না। এই পহেলগাঁও হলো, প্রধানমন্ত্রী বিহারে নির্বাচনী বক্তৃতা করছেন, আবার আরেকটি নির্বাচন। এই পহেলগাঁও নিয়ে আপনারা অনেক কথা বলবেন, কিন্তু পহেলগাঁওটা কারা ঘটালেন, কেন ঘটালেন, তার যুক্তিসঙ্গত বিশ্লেষণ কি আছে? খুঁজে পাচ্ছেন আপনারা কেউ? আমরা বললাম পহেলগাঁও ঘটনার পর কাশ্মীরের সাধারণ মানুষ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কমিউনিস্ট পার্টি সহ সমস্ত দলের নেতৃত্বে মিছিল করছেন, সন্ত্রাসবাদ দমন করো। সন্ত্রাসবাদ কোথায় জন্ম নেয়? সন্ত্রাসবাদ জন্ম নেয় ধর্মীয় মৌলবাদ থেকে। ধর্মীয় মৌলবাদ ভারতবর্ষের বুকে কারা লালন পালন করছেন? আরএসএস, বিজেপি, তারা ধর্মীয় মৌলবাদ লালন পালন করছেন, যার থেকে সন্ত্রাসবাদ জন্ম নেয়। আজকে তারা সেই দায়িত্ব অস্বীকার করতে পারবেন? তারা আমাকে হয়তো বলতে পারবেন যে আপনি দেশদ্রোহী, কিন্তু আমি তো পার্লামেন্টে অল পার্টি মিটিং এর কথা বলেছি যে আপনারা সবার আগে ভারতবর্ষের মানুষের ঐক্য তৈরি করুন। কেন আপনারা এই ঘটনার পর আপনার দল এটাকে হিন্দু মুসলমান করছেন? কেন আপনার দল বলছেন না যে সন্ত্রাসবাদ একটি মৌলবাদের শিকার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, কোন ধর্মীয় বিশ্বাসীর বিরুদ্ধে নয়? ভাবুন তো, সেই চেহারাটা, একটা বাচ্চা মেয়ে, তাকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হচ্ছে, 6-7 বছরের মেয়ে, তার মাকে ভারতবর্ষে আটকে রাখা হয়েছে। মানবতা বোধ নেই? এই ভারতবর্ষ, যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমরা চৈতন্যের কথা বলি, বিবেকানন্দের কথা বলি, যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমরা আমাদের গর্বের কথা বলি, যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে পেরিয়ারের কথা বলি, জ্যোতিবা ফুলের কথা বলি, যে ভারতবর্ষের দাঁড়িয়ে মহাত্মা গান্ধীর কথা বলি, সেই ভারতবর্ষের সরকার সন্ত্রাসবাদকে দমন করার পরিবর্তে একটি ছোট্ট মেয়েকে পোটেনশিয়াল সন্ত্রাসবাদী তৈরি করে দিল। সে যখন তার মাঠ থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তার মানসিকতা, তার চেতনা এটাই বড় হবে, যারা এটা করেছে তাদের আমি দেখে নেব। তোমরা তোমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছ। তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ কমিউনিস্ট পার্টি করছে, তার কর্মীরা খুন হচ্ছে, নিহত হচ্ছে, আজও খুন হচ্ছে, আগামী দিনেও খুন হবে। এই বক্তব্য শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ এমনিতেই বেড়ে গেছে, কারণ তিনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে গেছেন ঠিকই, এবং সেখানে ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আপনারা জানেন যে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের পরিবারকে যে সাহায্য তিনি ঘোষণা করেছিলেন সেটা তারা রিফিউজ করেছে। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য চারিদিকে যেভাবে এই তার বক্তব্য তুলে ধরছেন এবং আদালতের মধ্য দিয়ে এই সুষ্ঠু বিচার আনার প্রক্রিয়া চালাচ্ছেন, সেটাতে সব জায়গায় বিড়ম্বনার মুখে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম প্রতিবেদন আপনাদের জন্য আমরা বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।